বাংলাদেশ থেকে রাখাইন রাজ্য পর্যন্ত একটি মানবিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিল জাতিসংঘ, কিন্তু বাংলাদেশ সেই প্রস্তাব থেকে নীতিগতভাবে সরে এসেছে। এখনই তৈরি হচ্ছে না কোনো করিডোর, কিন্তু কেন এই সরে আসা, সেই সব বিষয় নিয়েই খবরের কাগজে আজকের লিড স্টোরি তৈরি করেছেন রবিউল হক। রিপোর্টার স্টকে আজ আমরা কথা বলবো তার সঙ্গে। রবিউল ভাই, ভালো আছেন? ভালো আছেন। তো আজকে আপনার লিড স্টোরি গিয়েছে বিশেষ করে এই যে করিডোর নিয়ে। গত কয়েক দিন ধরে বলবো যে গত 2 সপ্তাহ যদি বলি যে এই ইস্যুটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে গণমাধ্যমে, এবং খবরের কাগজেই এটাকে বেশি ফোকাস করেছে এবং বেশি গুরুত্ব দিয়েছে এই নিউজটা। তো আজকে লিড স্টোরি প্রকাশের পর কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? 1 সপ্তাহেরও বেশি সময় ধরে এই করিডোর নিয়ে বাংলাদেশের রাজনীতি এবং সুশীল সমাজের সহ বিভিন্ন সেক্টরে এইটা নিয়ে একটা ব্যাপক একটা উদ্বেগ ছিল, একটা প্রতিক্রিয়া ছিল, একটা প্রতিবাদ ছিল। তো এই করিডোর রাখাইনে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ এটা নিয়ে আলোচনা করেছে এবং এটা নিয়ে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা হয়েছে, জাতিসংঘের বাংলাদেশ ত্রিপক্ষীয় আলোচনাও হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেহেতু এটা নিয়ে ব্যাপক পরিসরে বাংলাদেশে এইটা নিয়ে সরকার আলোচনা করে নাই, কাজেই এই জিনিসটা হঠাৎ করে সামনে আনাটা স্পার্ক করেছে, মানে ধাক্কা লেগেছে সবার জন্য। কেননা করিডোরের বিষয়টা বাংলাদেশের জন্য মানুষের জন্য একটা কুতূহলের একটা বিষয়। যেহেতু ইন্ডিয়ার একটা করিডোর ছিল, বাংলাদেশের মধ্যে দিয়ে এই বিষয়টি নিয়ে একটা করিডোর সম্পর্কে একটা ভীতি আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই করিডোরের বিষয়ে প্রথমেই খবরের কাগজ এই জিনিসটা তুলে এনেছে। জাতিসংঘের মহাসচিব গত মার্চে এসেছিলেন এই করিডোরের বিষয়টা নিয়ে টোটাল একটা শেপ দেওয়ার জন্য। আজকের যে খবরের কাগজের যে রিপোর্টটা, এইটা একটা কনক্লুডিং বলতে পারেন আর কি, করিডোরের একটা ফাইনাল স্টেজের রিপোর্ট আজকে খবরের কাগজ করেছে এবং এই রিপোর্টটা ব্যাপক প্রতিক্রিয়া আসছে, দেশের থেকেও যেমন আসছে, বিদেশ থেকেও আমাদেরকে ফোন করে জানিয়েছে যে আসলে। আচ্ছা রবিউল ভাই, আপনার এই স্টোরির মূল ইস্যু তো আসলে যে করিডোরটা আপাতত হচ্ছে না, তো আপনি কি একটু বলতে পারেন যে বর্তমান সরকার কেন এখান থেকে সরে আসলো? এটা কি রাজনৈতিক দলগুলোর চাপ নাকি অন্য কোনো ইস্যু আছে এখানে? দুই দিক থেকেই একটা বাধা আসছে। এক হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ চাপটা যে এত বড় করে আসবে, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক দলগুলো এটা নিয়ে বাধা সৃষ্টি করছে এবং সুশীল সমাজের পক্ষ থেকে এটা একটা বাধা আসছে। আবার অন্যান্য থেকেও একটা মিশ্র একটা আসছে। আর একটা বিষয় হচ্ছে যে রাখাইনে যেহেতু করিডোরটার মাধ্যমে ত্রাণ বা অন্যান্য সহায়তা পাঠাবে, তো আরাকান আর্মির সঙ্গে জাতিসংঘের একটা নেগোসিয়েশন হয়েছে যে তোমাদের এখানে সব কিছুই সহযোগিতা দিব, বাট তোমাদের একটা কন্ডিশন মানতে হবে যে তোমরা রোহিঙ্গাদের উপরে অত্যাচার করতে পারবে না এবং রোহিঙ্গাদের ডিসপ্লেস অন্য জায়গায় যাতে না হয় সেটা তোমাদের দেখতে হবে। জাতিসংঘের সেই শর্তে আরাকান আর্মি সম্মতি জানিয়েছে, কিন্তু তারা কোনো কথাই রাখে নাই এবং যার কারণে প্রতিনিয়ত ধরেন বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে যেহেতু আরাকান আর্মি এইটার কোনো অ্যাক্ট করতেছে না, তাদের কথা কাজে মিল নাই, কাজেই এই মুহূর্তে করিডোর দিয়ে তাদের ওই সহযোগিতাটা সম্ভব না। কাজে বাংলাদেশে এক হচ্ছে রাজনৈতিক চাপ বা বিভিন্ন দিক থেকে এটা একটা নেতিবাচক ধারণা চলে এসছে। আর একটা হচ্ছে যে আরাকান আর্মি যেহেতু একটা পার্টি, কাজে ওদের দিক থেকেও এইটার আসলে খুব বেশি রেসপন্স পায় না। এই জন্য সরকার আর কোনো দিক থেকেই এইটা আগানোর আর কোনো রাস্তা নাই। আপনার রিপোর্টেই আমি দেখলাম যে জাতিসংঘ 4টা প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ, রাখাইন আর্মি, আরাকান আর্মি এবং জাতিসংঘ 3টা পক্ষের মধ্যেই চুক্তিগুলো হওয়ার কথা ছিল শর্ত সাপেক্ষে। কিন্তু আপনার রিপোর্টে আমি দেখলাম যে জান্তা সরকারের সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। সেটা তো একটা নেগেটিভ সাইড নিশ্চয়ই এই করিডোরের জন্য। যেহেতু রাখাইনে ব্যাপক দুর্ভিক্ষ চলছে, বলতে গেলে এখানে 80% মানুষ এখন দুর্ভিক্ষের শিকার, 80% বুঝতে হবে। তো সেইখানে তাদের যেসব নিত্য প্রয়োজনীয় ত্রাণ মিয়ানমারের মেনল্যান্ড থেকে আসতো, এখানে যুদ্ধ চলার কারণে আর জান্তা সরকারের সঙ্গে যেহেতু আরাকান আর্মির একটা বিরোধ আছে, কাজেই ওদিক থেকে যে সাপ্লাইটা আসছে এই সাপ্লাইটা কমে গেছে অনেকটা, আসছে না বলতেই হয় আর কি। তো সেই ক্ষেত্রে রাখাইনে যারা জনগোষ্ঠী আছে
তাদেরকে তো বাঁচাইতে হবে। জাতিসংঘের লক্ষ্য ছিল যে তাদেরকে কোনোভাবে ত্রাণটা কিভাবে দেওয়া যায়। এই সিদ্ধান্তে বাংলাদেশ, আরাকান আর্মি এবং জাতিসংঘ তিনটা পক্ষ অলরেডি সম্মত হয়েছে, নীতিগতভাবে সম্মতি তারা জানিয়েছে। আর যেহেতু রাখাইনে ত্রাণ যাবে, আর রাখাইনে কন্ট্রোল করছে, টোটাল নিয়ন্ত্রণ হচ্ছে আরাকান আর্মি, নট জান্তা সরকার, কাজেই তাদেরকে পার্টি হিসেবে, এটার পার্টি হিসেবে রাখা হয়নি। আচ্ছা রবিউল ভাই, তো আমরা এটাও শুনি যে এই করিডোর ইস্যুতে যখন অনেক আলোচনা হচ্ছিল, বিশ্লেষকরাও কথা বলছিলেন, অনেকেই বলছিলেন যে করিডোর তৈরি হলে কিছু সুবিধা আমরা পেতাম, ধরেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ সুবিধা তৈরি হতো। আপনার এখানেও আছে সেই কিছুটা, সেটা আসলে কিভাবে তৈরি হতো সেই সুযোগগুলো? বাংলাদেশের তো সবচাইতে বড় একটা অসুবিধার জায়গা হচ্ছে রোহিঙ্গা। এই সমস্যার সমাধানটা করা হলো বাংলাদেশের মূল টার্গেট। আর কীভাবে করা হবে এটার পন্থা ভিন্ন ধরনের হইতে পারে। তো বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল যে এই একটা উপায় একটা হতে পারে যে ওখানে যদি ত্রাণ যায়, আর গেলে ওখানে দুর্ভিক্ষটা থাকলো না, যদি দুর্ভিক্ষ যদি না থাকে তাহলে ওখানে একটা পিসফুল একটা পরিবেশ জাতিসংঘের তত্ত্বাবধানে যদি হয়, তাহলে হয়তো রোহিঙ্গাদের, বাংলাদেশে যারা অবস্থান করছে 13 লাখ রোহিঙ্গা, তাদেরকে ওখানে ধীরে ধীরে পাঠানোর একটা পরিবেশ তৈরি হবে। প্রথমত হচ্ছে যে রাখাইনে যেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার কথা আমরা বলছি, ওইখানকার এনভায়রনমেন্টটা খুব জরুরি। ওখানে সিকিউরিটি দরকার, ফুড সিকিউরিটি দরকার, জব সিকিউরিটি দরকার। কাজে এইটা নিশ্চিত না হলে এখান থেকে রোহিঙ্গা আপনি যতই বলেন, রোহিঙ্গারা যাবে না। কাজে সেটা খুব জরুরি ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আরাকান আর্মির ওই পুরো রাখাইনটা এখন কন্ট্রোল করছে, তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলাটা একটা খুব জরুরি। এখন রাখাইন যদি আমরা বা জাতিসংঘ কোনোভাবে যদি প্রত্যাবাসন শুরু করে, এখন আরাকান আর্মি যদি রাজি না হয় বা তারা যদি বাধা সৃষ্টি করে, তাহলে সম্ভব হবে না, প্রত্যাবাসন সম্ভব না। কাজেই তাদের সঙ্গে মিলে, তাদের সঙ্গে আরাকান আর্মিদের সঙ্গে, বিশেষ করে আরাকান আর্মিদের সঙ্গে সম্পর্কটা তৈরি করাটা খুব জরুরি ছিল। জাতিসংঘেরও যতটুকু ছিল, বাংলাদেশও চাইছিল যে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে এই একটা প্রত্যাবাসনটা ধীরে ধীরে একটা এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আরাকান আর্মি এবং জান্তা সরকার, এদের কথা এবং কাজে আসলে কোনোদিনই আমরা মিল পাইনি। ওরা প্রতিশ্রুতি দেয় কিন্তু এটা রাখে না। এটা একটা বড় সমস্যা প্রত্যাবাসনের ক্ষেত্রে। আচ্ছা রবিউল ভাই, এই যে আমরা নীতিগতভাবে এই প্রস্তাব থেকে সরে আসলাম, জাতিসংঘের যে প্রস্তাবটা ছিল, সেক্ষেত্রে কি জাতিসংঘ কিংবা আরাকান আর্মির সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে কিনা? সম্পর্ক তো আসলে আরাকান আর্মির সঙ্গে এখনও যেভাবে আছে ওভাবেই বাংলাদেশের আছে। জাতিসংঘ এটা নিয়ে তাদের রোল প্লে করছে, কিন্তু এটা ছিল একটা স্ট্র্যাটেজি আর কি। এখন যদি বলেন এর সঙ্গে ভূ রাজনীতি জড়িত থাকতে পারে, এটা ধরেন ভূ রাজনীতি তো এইটা এই আমাদের হিল ট্যাক্স নিয়ে, রাখাইন নিয়ে, এই রিজিয়নটা নিয়ে একটা সমুদ্র নিয়ে, হ্যাঁ সমুদ্র নিয়ে এইটা একটা ভূ রাজনীতি আছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা। কাজে এইটা কতটুকু আছে না আছে সেটা অনেক বেশি আলোচনার মাধ্যমে করে দেশে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। করে আসলে এইভাবে হবে না। রবিউল ভাই সুন্দর বলছিলেন, আমরা নতুন নতুন ইনফরমেশনও পাচ্ছিলাম আপনার কাছ থেকে। তো শেষ করব, আমরা শেষে একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। এই যে সরে আসার সিদ্ধান্ত হয়েছে, এখন কি রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি এই বিষয়ে? দেখেন, যেহেতু এইখান থেকে সরকার আর এগোনোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে, কাজেই আমার মনে হয় এটা নিয়ে রাজনৈতিক যে অ্যাক্টিভিটি বলেন, প্রতিবাদ বলেন বা যেগুলো, এগুলো আস্তে আস্তে স্থিমিত হয়ে আসবে। তবে আমাদের একটা লক্ষ্য সবসময়ই থাকতে হবে যে রোহিঙ্গা প্রত্যাবাসনটা কীভাবে করা সম্ভব, কীভাবে করা যায়, এক্ষেত্রে জাতিসংঘের মাধ্যমেই করতে হবে আমাদের, নাহলে এটা সম্ভব না। কাজেই সেই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত, আমি যতটুকু জানি নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে সরকার আগানোর ইয়ে করছে। তবে আপাতত করিডোর দিয়ে নাও। আপনি বলছিলেন যে ওইটাই গুরুত্ব দেওয়া উচিত, রোহিঙ্গাদেরকে পাঠানো, কিন্তু আরও তো আসতেছে, এটা ঠেকানোর কোনো আসবে। একটা বিষয় হচ্ছে কি, যে যেহেতু ওখানে কন্ট্রোল করছে, আমি আগেও বলেছি যে আরাকান আর্মি, কাজে আরাকান আর্মিকে কিভাবে ম্যানেজ করা যায়, বাংলাদেশ সরকার
যদিও আলোচনা করছে, জাতিসংঘ করছে, এখন আন্তর্জাতিক কমিউনিটি আছে, জাতিসংঘ আছে, আরাকান আর্মিকে বোঝানোর তাদের দায়িত্ব আছে যে আর যাই হোক অন্ততপক্ষে রাখাইনে যাতে শান্ত পরিবেশ ফিরে আসে, সেটা হচ্ছে যে রাখাইনের জন্যও ভালো, আবার প্রতিবেশী দেশগুলোর জন্য ভালো। কাজে এইটা জাতিসংঘকে একটা রোল প্লে করতেই হবে। এক্ষেত্রে আসলে অন্য কোনো দেশের এইভাবে সরাসরি কোনো হস্তক্ষেপ হয় না, যদিও এক্ষেত্রে চীন, ভারত বা এদের একটা রোল আছে। তো আসলে এতদিন তো আমরা এই রোলটা দেখি না অ্যাক্টিং করা, আসলে শুনেইছি, বাট এভাবে কোনো ফলাফল তো এ পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি। যেখানে এবার এখন একটা সুযোগ আছে, যেহেতু আরাকান আর্মি ক্ষমতায় আসছে, তাদের খাদ্য দরকার, তাদের ইন্ডাস্ট্রি দরকার, তাদের অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস দরকার। সেইটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি ওখানে ইস্যুরেন্স করে, তাদের সঙ্গে বোঝায়, তাহলে দেন ওখানে একটা পিসফুল পরিবেশ তৈরি হতে পারে। ধন্যবাদ রবিউল ভাই। নিশ্চয়ই আমরাও আশা রাখছি যে কোনো সুন্দর সমাধানের পথ বাংলাদেশ খুঁজে পাবে এবং রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গেই থাকুন, আগামীকাল নিশ্চয়ই দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথির সঙ্গে।